নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে পাঠ্যক্রম রচনার নীতিগুলো আলোচনা করুন। প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন, কারিকুলাম বা পাঠ্যক্রম। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম পাঠ্যক্রম বা কারিকুলাম মানে কি, নির্দিষ্ট দৌড়নোর পথ। তার মানে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমরা যে পথ দিয়ে যাই সেই পথটাকে হচ্ছে পাঠ্যক্রম বলা যায়। শিক্ষাক্ষেত্রে আমরা শিক্ষা গ্রহণ করে কি করব? আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমরা শিক্ষা গ্রহণ করি। শুধু চাকরি পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। শিক্ষা যত আমরা গ্রহণ করব তত আমাদের মানসিকতা উন্নত হবে, ব্যক্তিত্ব উন্নত হবে এবং কর্মক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে। শুধু চাকরির জন্য নয়, যে কোনো কাজের যে কর্মক্ষমতা সেটা কিন্তু আমাদের ভালো হবে। তাহলে একটি ভালো পাঠ্যক্রম আমাদের জীবনকে যেমন উন্নত করতে পারে, একটি খারাপ পাঠ্যক্রম আমাদের জীবনকে কিন্তু নষ্ট করেও দিতে পারে। তার মানে আমরা পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে তা নির্ভর করে। সেজন্য পাঠ্যক্রম রচনা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু বিষয়ের উপর চিন্তা করে, সব কিছু জিনিস ভেবে চিনতে এবং ভবিষ্যৎ জীবনে আমরা যে শিক্ষাটা এখন গ্রহণ করছি পাঠ্যক্রমের মাধ্যমে, সেই শিক্ষাটা বর্তমানে এবং ভবিষ্যৎ জীবনে আমাদের কাজে লাগবে কিনা, আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে কিনা, সেগুলো চিন্তা ভাবনা করে কিন্তু একটি সুন্দর পাঠ্যক্রম রচনা করা হয়ে থাকে। বর্তমানের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য পূরণ করার জন্য পাঠ্যক্রম রচনার নীতিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই পাঠ্যক্রম রচনার নীতিগুলো কেমন হওয়া প্রয়োজন, সেই জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন বা পাঠ্যক্রম রচনার নীতিগুলি কি কি। 1 নাম্বার, উদ্দেশ্য স্থিরকরণ নীতি। পাঠ্যক্রম শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। শিক্ষার সাধারণ উদ্দেশ্য কী তা ঠিক করে নিয়ে তারই পরিপ্রেক্ষিতে পাঠ্য বিষয় এবং সহপাঠক্রমিক কার্যাবলী নির্বাচন করতে হবে। আমরা কি বিষয় পড়ব, আমরা কোন উদ্দেশ্য পূরণের জন্য শিক্ষা গ্রহণ করব, তার উপর নির্ভর করে পাঠ্য বিষয়বস্তু, সহপাঠক্রমিক কার্যাবলী মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোর কথা বলা হচ্ছে, তার মাধ্যমে আমরা শিক্ষা দেব শিক্ষার্থীদের। 2 নাম্বার, শিশু কেন্দ্রিকতার নীতি। শিশু কেন্দ্রিকতার নীতি মানে চাইল্ড সেন্ট্রিক। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থার শিক্ষা কিন্তু শিশু কেন্দ্রিকতার উপরে নির্ভর করে। আর প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটি হলো শিক্ষক কেন্দ্রিক বা টিচার সেন্ট্রিক। বর্তমানটা হলো চাইল্ড সেন্ট্রিক। আগে যেটা ছিল, অতীতে যেটা ছিল সেটা হলো টিচার সেন্ট্রিক বা শিক্ষক কেন্দ্রিক। তাহলে শিশু কেন্দ্রিকতার নীতিতে কি বলেছে? শিশু ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ সম্পদ, তাই পাঠ্যক্রম শিশুর জন্য উপযোগী, সমাজ উপযোগী, কর্মকেন্দ্রিক ও ব্যবহারিক হতে হবে। 3 নাম্বার, ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। প্রতিটি ব্যক্তির মধ্যে যেমন পার্থক্য দেখা যায়, তেমনি বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মেধা, সৃজন ক্ষমতা, সংরক্ষণের ক্ষমতাও ভিন্ন। তাই পাঠ্যক্রম সবার কথা ভেবে গঠিত হবে। তার মানে এখানে কি বলেছে, আমরা যত বন্ধু বান্ধবেরা একটি ক্লাসে পড়াশোনা করি, দেখবেন সবাই কি একই রকমের পড়াশোনা করতে পারে? মানে সবার কি বুদ্ধি একই রকম? কেউ ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, কম বুদ্ধি সম্পন্ন, কেউ মাঝারি বুদ্ধি সম্পন্ন, আর কেউ কেউ আছে খুব তুখোড়। তাহলে একটি ক্লাসে যখন বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকবে, তখন সবার কথা চিন্তা করেই কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে। সেখানে যেমন কঠিন বিষয়বস্তুও থাকবে, সেখানে সহজ বিষয়বস্তুও থাকবে, যাতে সবাই কিছু না কিছু শিখতে পারে। সেই জন্যই বলা হয়েছে ব্যক্তি স্বতন্ত্রতার নীতির উপরে প্রতিষ্ঠিত হতে হবে এই পাঠ্যক্রম বা কারিকুলামকে। 4 নাম্বার, শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ। পাঠ্যক্রম শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, সামর্থ্যের উপর নির্ভর করে তৈরি হবে। সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্যের দিক লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করতে হবে। আমরা সবাই সব কিছু পছন্দ করি না। কেউ অঙ্ক করতে ভালোবাসে, কেউ ইংরেজি ভালোবাসে, কেউ বাংলা, কেউ ভূগোল, কেউ এডুকেশন। সবাই বিভিন্ন ধরনের বিষয়বস্তু পছন্দ করে থাকে। সবার পছন্দের উপরে নির্ভর করে আমাদের কিন্তু শিক্ষা রচনা করতে হবে। 5 নাম্বার, সৃজনশীলতার নীতি।
পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটে, তাই পাঠ্যক্রমের বিষয়বস্তুর মধ্যে বিভিন্ন সৃজনধর্মী কাজ অন্তর্ভুক্ত করতে হবে। আলোচনার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে রাখি, পাঠ্যক্রম বা কারিকুলাম কিন্তু একটি নির্দিষ্ট ক্লাসে কি কি বিষয়বস্তু পড়ছি শুধু কিন্তু তা নয়, আমরা সারা বছর ব্যাপী একটি বিদ্যালয়ে যা যা করে থাকি, স্কুলে যাওয়ার থেকে শুরু করে ফেরা পর্যন্ত যাবতীয় যা যা করে থাকি সবই কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। আমরা স্কুলে গিয়ে প্রথমে কি করি, প্রথমে আমরা যেটা করতাম, গিয়ে আমরা সাফাই অভিযান করতাম, সাফাই করতাম। প্রাইমারি স্কুলে কি, হাই স্কুলে কি, এখন তো এগুলো হয়তো উঠেই গেছে। আগে সাফাই করতাম, আমরা ঝাড়ু দিতাম, ঘর ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। তারপর একটি নির্দিষ্ট সময় পরে স্কুলে বেল পড়লে কি হতো, আমরা সবাই মিলে গিয়ে সমবেত হয়ে দাঁড়াতাম লাইন করে, সেখানে প্রেয়ার হতো, প্রেয়ার শেষে আমরা যার যার ক্লাসে চলে যেতাম। তাহলে এই দুটো বিষয়ের মধ্যে আপনারা কি বুঝতে পারলেন? এই যে সাফাই অভিযান করার আমরা যদি করি বা যখন আমরা করেছি, আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের মনের ভিতরে বা ভিতরে ভিতরে কিন্তু একটি কিন্তু জিনিস তৈরি হয়ে গেছে যে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখন আমরা প্রেয়ারে দাঁড়ালাম সমবেতভাবে, তাহলে একে অপরের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সমবেত হয়ে দাঁড়ানো, সবাই মিলেমিশে থাকা, তারপর শৃঙ্খলিতভাবে দাঁড়ানো, এগুলো কিন্তু আমরা সেই বিষয়বস্তুর সঙ্গে কিন্তু বুঝতে পারলাম। তারপর নির্দিষ্ট ক্লাসে গিয়ে বসি, নির্দিষ্ট পড়াশোনা করি সারাদিন ব্যাপী। তাছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়, খেলাধুলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিগুলো হয়, অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যাই। এগুলো অবশ্যই হিডেন কারিকুলামের মধ্যে পড়ে, গুপ্ত পাঠ্যক্রমের মধ্যে পড়ে, কিন্তু এটা তো পাঠ্যক্রম। তাহলে আমরা শুধু যে স্কুলে গিয়ে যে বই পড়ি তাই কিন্তু শুধু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। তাহলে যে জিনিসগুলো বললাম এগুলোও কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। 6 নাম্বার, আরেকটি, যখন আমরা ক্লাসে বসে থাকি, টিচাররা গেলে আমরা উঠে দাঁড়াই, গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার বলি বা ম্যাম বলি। এখানেও কিন্তু আমাদের গুপ্ত পাঠ্যক্রম কাজ করছে বা হিডেন কারিকুলাম কাজ করছে, একটা শ্রদ্ধাবোধ জাগানোর জন্য। 6 নাম্বার, নৈতিকতার নীতি। পাঠ্যক্রমের মধ্য দিয়ে যাতে শিক্ষার্থীদের নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে সেই দিকে লক্ষ্য রেখে নানা ধরনের নৈতিক দিকগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। যেটা বলছিলাম, টিচাররা ক্লাসে আসলে আমরা উঠে দাঁড়াই, আবার যখন স্যার চলে যান বা ম্যাডাম চলে যান তখন আমরা উঠে দাঁড়াই, তাকে সম্মান করি, মানে সম্মান জানানোর জন্যই তো আমরা উঠে দাঁড়াই, তাই তো? তাহলে এগুলো কিন্তু নৈতিকতার বিকাশ ঘটে আমাদের মনের ভিতরে। 7 নাম্বার, সমাজ কেন্দ্রিকতার নীতি। সমাজ শিক্ষার দ্বারা তার চাহিদা, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করে, তাই পাঠ্যক্রম তৈরিতে সমাজ কেন্দ্রিকতার নীতিটির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 8 নাম্বার, গণতান্ত্রিকতার নীতি। একটি আদর্শ পাঠ্যক্রম রচিত হবে গণতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে। শিক্ষার্থীর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে সহায়ক বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। 9 নাম্বার, কৃষ্টি সংরক্ষণের নীতি। প্রতিটি জাতির কৃষ্টি সংস্কৃতি সেই সমাজে ধারক ও বাহক। পাঠ্যক্রম রচনার সময় অধিক কৃষ্টি সংরক্ষণ এবং তার উন্নয়নের দিকগুলো পাঠ্যক্রমে যুক্ত করতে হবে। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি স্কুলে, বিভিন্ন মনি ঋষিদের জন্মদিন পালন করি বা তাদের বিশেষ কৃতিত্বগুলোকে আমরা পালন করি, এর মাধ্যমে কিন্তু আমাদের কৃষ্টি সংরক্ষণ কিন্তু হচ্ছে বা তাদের সম্পর্কে আমরা জানতে পারছি। এগুলোও কিন্তু শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট করতে কিন্তু সাহায্য করে। 10 নাম্বার, ধর্মনিরপেক্ষতার নীতি। শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষতা এবং সেই সঙ্গে নীতিশিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকা খুবই দরকার। তাই পাঠ্যক্রমে সকল ধর্মের সাধারণ নীতির কথাগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। আমরা কীভাবে তুলে ধরব? বিভিন্ন ধর্মের বিশিষ্ট বিশিষ্ট যে শ্লোকগুলো আমরা তুলে ধরতে পারি, যে সেই শ্লোকের মাধ্যমে কি বলার চেষ্টা করা হয়েছে অরিজিনালি। 11 নাম্বার, কর্মকেন্দ্রিকতার নীতি। পাঠ্যক্রমে কর্মকেন্দ্রিক বিষয়গুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে, দক্ষ হয়ে উঠবে ও উৎপাদনমুখী হবে। পরবর্তী সমাজ জীবনে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে উঠবে। আগে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেমন কর্মশিক্ষা বলে একটি বিষয় ছিল, সেই কর্মশিক্ষা বিষয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম, সেই সময়ের হিসেবে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। এখন নতুন নতুন কিন্তু অনেক বিষয়বস্তু কিন্তু আমাদের স্কুলে চলে এসেছে।
ভোকেশনাল বিষয়টি চলে এসেছে। 12 নম্বর, নমনীয়তার নীতি। পাঠ্যক্রম অবশ্যই নমনীয় হওয়া উচিত, কারণ শিক্ষার্থী ও সমাজের চাহিদা পরিবর্তনের সাথে সাথে পাঠ্যক্রমটিকেও প্রয়োজন মতো পরিবর্তন করে নেওয়া যায়, সেই দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করতে হবে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু মোবাইল কম্পিউটারের বিষয়ে কিন্তু আমরা সেরকম পড়াশোনা করিনি। সময়ের সঙ্গে সঙ্গে কম্পিউটার, মোবাইল, শুধু মোবাইল কি, স্মার্টফোন, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ল্যান্ডলাইন দেখেছি, এখন তো আপনারা ল্যান্ডলাইন দেখেনি না, খুবই কম সংখ্যক আছে, সবার হাতে হাতে মোবাইল। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম শুধু তখন ল্যান্ডলাইন দেখেছি, ইন্টারনেটের ব্যবস্থা সেরকম দেখিনি। কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী দেখবেন এখন সব কিছু অনলাইন হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত টাকা তোলার জন্য, টাকা জমা দেওয়ার জন্য আমরা ব্যাংকে চলে যেতাম, এখন তো ব্যাংকের দিকে যাই না খুব বিশেষ দরকার না পড়লে। সময়ের সঙ্গে সঙ্গে কত কি পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলো তো শেখার বিষয় আছে, কম্পিউটারের বিষয় শেখার বিষয় আছে। এখন কম্পিউটারের যুগ, এখন যদি আমরা কম্পিউটার না শিখি তাহলে কিন্তু আমরা কিছুই কাজ করতে পারবো না, নিজে নিজে সবার সাহায্য নিয়ে করতে হবে। তাহলে শিক্ষাক্রমে কিন্তু এখন কম্পিউটার কিন্তু ঢুকে গেছে, প্রাইমারি স্কুলেও ঢুকে গেছে কম্পিউটারের বিষয়গুলো। তাহলে এখন থেকে যদি আমরা কম্পিউটারের বিষয় যাবতীয় জিনিসগুলো যদি শিখতে পারি, বুঝতে পারি, এখন তো এআই এর যুগ চলে আসছে, এআই। তাহলে এআই এর যুগে যদি আমরা এআই সম্পর্কে কিছু নাই জানি, শিক্ষাক্ষেত্রে যদি এআই না ব্যবহার করি, তাহলে শিক্ষার্থীরা কীভাবে শিখবে? তারা বাস্তব জীবনে তো তাদের তো অসুবিধা হয়ে যাবে চলাফেরা করতে। এআই এর মাধ্যমে কত উল্টোপাল্টা কাজ করা সম্ভব হচ্ছে, শিক্ষার্থীরা তো এটা যদি না জানে তাহলে তো শিক্ষার্থীরা তাদের একটা ভুল ধারণা হতে পারে উল্টোপাল্টা জিনিস দেখে, উল্টোপাল্টা জিনিস যেটা সত্য নয় সেটা দেখে তারা বিশ্বাস করে ফেললো, তাহলে তো সেটা জীবনে তাদের তো ক্ষতি হবে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমে আমাদের নতুন নতুন বিষয়গুলোকে ঢোকাতে হবে, যার ফলে যার দ্বারা শিক্ষার্থীরা উন্নত চিন্তাভাবনার মানসিকতা সম্পন্ন হয়ে উঠতে পারে। যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।